শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প বড় চোর ছোট চোর। গল্প পাঠে আমি মহুয়া রায়। হরেকৃষ্ট বৈষ্ণবের বাড়িতে চুরি করতে ঢুকতে যাবে এমন সময় শীতল সাধুখার সাথে একেবারে মুখোমুখি। নবুদাস কাচুমাচু হয়ে বলল, শীতল দাদা যে। শীতল একটু উচ্চাঙ্গের হাসি এসে বলল, দিনকাল কি পড়ল রে নবু, মগজ পাকল না, হাত মক্স হল না, গুরু বরণ হয়নি, দুধের ছোকরারা সব লাইনে নেবে পড়ল। ছি ছি, বিদ্যেটার উপরে ঘেন্না ধরে গেল রে। শীতল দাস মান্য কোনো লোক, লাইনে তার খুব নাম ডাক, বয়সেও বড়। তো কথাগুলো শুনে নবুর ভারী আঁতে লাগলো। বলল, দেখো শীতল দাদা, আমাদেরও ঘর সংসার আছে, আমাদেরও পেট চালাতে হয়। একজন লুটে পুটে খাবে আর আমরা আঙুল চুষবো, এ তো নিয়ম নয়। আর মগজ পাকার কথা বলছো, মগজ কি আর ঘরে বসে থাকলে পাকবে? কাজে নামলেই মগজ খোলে। আর হাত পাকানোর কথা যদি বলো তাহলে আমিও বলি, গেল হপ্তায় কি আমি বিদ্যুধর মণ্ডলের লোহার সিন্দুক ভাঙিনি? শীতল কঠিন হাসি এসে বলল, তা ভেঙেছিস? তবে পেয়েছিলি তো লবডঙ্কা। সিন্দুকের জিনিস সেদিনই বিদ্যুধর সব সরিয়ে ফেলেছিল। তোর বরাতে জুটেছিল এক বান্ডিল দস্তাবেজ, এক পুটুলি তামার পয়সা আর 25টি টাকা। নবু বলল, সেটা বড় কথা নয় শীতলদা, সিন্দুক যে ভেঙেছিলাম সেটা তো স্বীকার করবে। এইভাবে দুজনের মধ্যে তুমুল তর্ক বেঁধে গেল। তবে কোনো চেঁচামেচি নেই, ঝগড়া হচ্ছিল ফিসফিস করে, যাতে গেরস্তের ঘুম না ভেঙে যায়। ফিসফিস করে ঝগড়া করা সোজা কথা নয়, এলেম লাগে। শীতল বলল, দেখ নবু, বড়দের মুখে মুখে কথা যে বলতে নেই, সেই শিক্ষাটাও তোর হয়নি দেখছি। চোর ডাকাত যাই হোস না কেন, মানির মানটা তো দেবি। যাকে এখন তুই কেটে পড়, সামনে ফাল্গুনে আমার ছোট মেয়ের বিয়ে, পাত্রপক্ষ 6,000 টাকা পণ চেয়েছে। তার উপরে সোনা দানা, বিয়ের খরচা তো বড় কম নেই। তুই বরং শিবু হারুয়ের বাড়িতে গিয়ে কাজ সেরে আয়। সকালে গরু কিনতে প্রতাপপুরের গোহাটায় যাবে বলে শিবু 7,000 টাকা জোগাড় করে রেখেছে, খাটের নিচে মেটে হাঁড়িতে আছে। যা, গিয়ে হাসিল করে আয়। বৃষ্টি যে লাগলেও নবু আর কথা বাড়ায়নি। শীতলদাকে চুটিয়ে লাভ নেই, বুড়ো চোরেদের একটা জোট আছে, সে নতুন লাইনে নেমেছে। ট্যান্ডাই ম্যান্ডাই করলে বিপদ হতে কতক্ষণ। বুড়ো চোরেদের সে পছন্দ করে না বটে, কিন্তু এটা মানে যে শীতল সাধুকা, বিরিঞ্চি মণ্ডল, পেরু গাইন, হরিপদ কীর্তনিয়ার মতো ওস্তাদের কাছে অনেক কিছু শেখার আছে। ওদের দোষ একটাই, নবুকে তারা ধর্তব্যের মধ্যেই আনে না। একটু দাঁড়িয়ে শীতল সাধুকার হাতের কাজ আর কৌশল দেখার ইচ্ছা ছিল নবুর, কিন্তু দেরি হয়ে যাবে বলে আর দাঁড়ায়নি। মুশকিলটা হলো, শিবু হালুয়ের বাড়িতে ঢুকতে যেতেই শিবুর মেজেখুড়ো যে একটু মাথা পাগল লোক, এটা তার খেয়াল ছিল না। লোকটার দোষ হলো, দাওয়ায় বসে সারা রাত বকবক করে। লোকে বলে পবন খুড়ো নাকি ভূত প্রেতের সঙ্গে কথা কয়। দাওয়ার দিকটা সুবিধে নেই দেখে নবু পিছনের দিকটায় কচুবন পেরিয়ে গিয়ে জানলা ফাঁক করল বটে, কিন্তু কাজটা মোলায়েম হলো না। দুবার দুটো খটাং আর মচাং শব্দ করে ফেলল। শীতল সাধুকা ভুল বলেনি, এখনো তার সত্যি হাত মক্স হয়নি, গুরুমারা বিদ্যেও নেই। তবে পাকা মাথা হলে ভালো করে সুলুক সন্ধান আর আপাতকালের
ফন্দি ফিকির জেনে বুঝে আসত। বিপদটা হলো ওই শব্দের সামনে দাওয়ায় পবনখুড়োর বকবকানি বন্ধ হয়ে গেল, আর ঘরের ভিতর থেকে শিবু হালুয়ে ঘুম জড়ানো গলায় একটা হাঁক মারল। বলি, ও মেজো খুড়ো, কথা কইছ না যে বড়? তোমার কথা বন্ধ হলে যে আমার ঘুমের অসুবিধা হয়। পবন খুড়ো বলল, এই যে একটু জল খেলুম বাপ, গলা তো সেলাই করতে হয় কিনা, তাই গলা তো শুকিয়ে যায়। টেনে গমতে বাপু, কথা থামাচ্ছি না। পবন খুড়ো ফের বক বক শুরু করলো। শিবু হালুয়ের নাক ডাকতে লাগলো। নবু ডিং মেরে জানলা গলিয়ে ঘরের ভিতরে সেদিয়ে গেল, কিন্তু খাটের নিচে নজর করে বড্ড দমে গেল সে। মেটে হাঁড়ি যেন হাট বসে আছে, গিজ গিজ করছে মেটে হাঁড়ি। এর কোনটায় হালুয়ের পোর 7,000 টাকা আছে তা কে জানে। প্রথম হাঁড়ির মুখ থেকে মালসা সরিয়ে হাত ঢুকিয়ে দেখল গলা অবধি ধান, পরেরটায় চিটে গুড়, তারপরেরটায় তিসির তেল। কিন্তু হাল ছাড়লে তো হবে না। পরের হাঁড়িটা হাতড়ে দেখে, নবু বুঝল জায়গাটা ফাঁকা, কিন্তু হাঁড়ি রাখার বেড়েটা পড়ে আছে। অর্থাৎ 4 নম্বর হাঁড়িটা যথাস্থানে নেই। তাহলে কি হাঁড়ি নিয়ে কেউ হাওয়া হয়েছে? গুটি 10 হাঁড়ি তল্লাশের পর হাল ছাড়তে হলো, কারণ পবন খুড়োর বকবকানি থেমেছে আর শিবু হালুয়ের ঘুমও ভেঙে গেছে। সে হাঁক দিল, খুড়ো, ফের চুপ মেরে গেলে কেন? চুপ কি আচাতে মারি বাপ, তোর ঘরে যে ইঁদুর ঢুকেছে, বেজায় কোটর কোটর শব্দ শুনছি। বলি, টাকাগুলো যদি কেটে যায় তাহলে কাল সকালে কি দিয়ে গরু কিনবি বাপু? তাই তো বলে শিবু ধর মর করে উঠে পড়ল। নবু লহমায় জানলা গলে বাইরে লাফ মেরে পড়ল। পড়েই ছুটতে যাবে, এমন সময় জানলা গলে আর একটা লোকও লাফিয়ে নেমে এসে ক্যাক করে তার ঘাড় ধরে দাঁড় করিয়ে বলল, কথাকার, আর একটু হলেই যে কাজটা মিটিয়ে দিচ্ছিলে রে হরামজাদ। লোকটাকে চিনতে পেরে নবু নিশ্চিন্তির শ্বাস ছাড়ল। শত্রুপক্ষের লোক নয়, এ হলো নিবারণ সরকার। তার নিবারণ দাদাও হাত যশ আছে। নিবারণ দাদার বউ রিক্সা করে বাজারে যায়, তার খোকা খুকিরা প্রাইভেট মাস্টারের কাছে পড়ে, বাড়িতে টিউবওয়েল আছে। ও হাতটা কামায়। নবু হাত কচলে দেতো হাসি হেসে বলল, পাকা খবর পেয়ে ঢুকেছিলাম, তবে ফসকে গেল। নিবারণ অবাক হয়ে বলল, কিসের পাকা খবর রে? সে গরু কেনার 7,000 টাকা নাকি? সে তো আমি কখন গোস্ত করে বসে আছি। 7,000 তো এখন আমার টেঁকে। একটা হাঁড়িতে খানিক আমসত্ব পেয়ে গেলাম বলে এই দেরি। ও জিনিস তো আর হালুম হুলুম করে খাওয়া যায় না, চিবিয়ে চিবিয়ে অসুস্থ করে খেতে হয়। তা তোর জ্বালাইকে শান্তিতে বসে খেতে পারলুম। নবু লজ্জায় নতমুখ হয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নিবারণ বলল, ওরে, মন খারাপ করিস না, রাত কাবার হতে এখনো মেলা দেরি। নন্দরামের ছেলের বিয়ে গিয়েছে পরশুদিন। শুনেছি 15 টাকা নন্দরামের বালিশের তলায় আছে, তা কম হবে না। 1010 তো বটেই, বেশিও হতে পারে। দেখ চেষ্টা করে। নবু প্রমাদ গুনল। একসময় নবু নন্দরামের বাড়িতে মুনিশ খাটত। হাড় ভাঙা মেহনত করে মাসকাবারি 30টি টাকা মাত্র জুটত। তার উপরে নন্দরাম ভারী রাগী মানুষ, রেগে গেলে হাতের কাছে যা পাবে তাই ছুঁড়ে মারবে। গরু হারিয়ে যাওয়ায়
নবুর উপর রেগে গিয়ে তার দিকেও ছুঁড়ে মেরেছিল বটে, তবে তখন নন্দরামের জলখাবারের সময় বলে হাতে ছিল একটা লুচি জড়ানো রসগোল্লা, তাই বরাত জোরে নবু বেঁচে যায়। আর সেই প্রথম রসগোল্লা দিয়ে লুচি খেতে কেমন লাগে তার টের পেয়েছিল। স্বাদও এখনো মুখে লেগে আছে। সুবিধে শুধু একটাই, নন্দরামের অ্যালসেশিয়ান কুকুরটা তাকে খুব চেনে, আর বাড়ির সুযোগ সন্ধানও নবুর জানা। দেয়াল টপকে বাগানে ঢোকা জলের মতো সহজেই হয়ে গেল। কুকুরটা তেড়ে আসতেই নবু আমি রে আমি বলে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতেই সেটা লেজ নেড়ে হাত পা চেটে দিতে লাগলো। সাফাইয়ের লোক ঢোকার ছোট দরজাটা ছিটকিনি বরাবরই নড়বড়ে ছিল। বাইরে থেকে সেটা খুলে ফেলতে কোনো মেহনতের দরকার হলো না। গ্রিলের তালাটা মুটকে দোতলায় উঠে যাওয়া অবধি গা মুটে ঘামালোই না নবুর। তবে তার তো কপালটা বিশেষ ভালো নয়, শেষ রক্ষে হলে হয়। মুখখানা গামছায় ভালো করে জড়িয়ে নিল নবু। তারপর নন্দরামের শোয়ার ঘরের দরজায় হাত লাগালো। পাকা হাত হলে কোনো সমস্যাই নয়, কিন্তু মুশকিল হলো নবুর হাত এখনও নিতান্তই কাঁচা। শিক ঢুকিয়ে ভিতরে ছিটকিনি খুলবার কসরত করার সময় একটা ঢপ এবং একটা ঠং শব্দ সে সামাল দিতে পারল না। আর কপালের এমনই ফের যে দরজার পাল্লাটা খুলে যেতেই কবজায় এমন বিকট ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে যে তাতে পাথরেরও ঘুম ভেঙে যায়। আর হলোও তাই। কাঁচা ঘুম ভেঙে নন্দবাবু উঠে বসলেন। গুরু গম্ভীর গলায় বলে উঠলেন, রে কার এত সাহস? কার ঘাড়ে দুটো মাথা যে এই অসময়ে আমায় বিরক্ত করিস? নবু বুঝল এই মকাটাও গেল। শীতল দাদা যে বলেছিল তা হাড়ে হাড়ে সত্যি। সে এখনো দুধের শিশু। বার 3বার কাজ ফসকে যাওয়ায় মাথাটাও যেন কেমন ধারা হয়ে গেল নপুর। সে হঠাৎ বলে বসল, কাজের সময় এত চেঁচামেচি করবেন না তো মশাই, ওতে ভারী অসুবিধা হয়। এই কথা শুনে নন্দরাম এমন হতবাক হয়ে গেল যে প্রথমটায় মুখে বাক্য সরল না। তারপরই হঠাৎ তবে রে বলে একটা হুঙ্কার ছেড়ে উঠে হাতের কাছে যা ছিল তাই তুলে ছুঁড়ে মারল নবুর দিকে। বরাবরই নন্দরামের হাতের টিপ খুব ভালো। লুচিতে জড়ানো রসগোল্লাও নবুর কপালে এসে লেগেছিল, এটাও লাগলো। নবু দু হাতে কপাল চেপে ধরে এক শব্দ করে বসে পড়ল বটে, কিন্তু বসে পড়েই বুঝতে পারল তার হাতের কোষে এক বান্ডিল নোট। ধুতির কোষে আঁটতে আঁটতে নন্দরামের ঘাট থেকে নামবার আগেই অবশ্য নবু এক লাফে চৌকা ডিঙিয়ে দুদ্দা সিঁড়ি ভেঙে বাগান পেরিয়ে দেয়াল ডিঙিয়ে হাওয়া। পরদিন কালুচরণের দোকানে ঢুকেই নবু টের পেল বুড়ো চোরেরা তাকে আড়ে আড়ে দেখছে। তুচ্ছ তাচ্ছিলের ভাবটা আর যেন নেই বললেই মনে হচ্ছে। শীতল সাধুকার চোখে একটু শ্রদ্ধারও ভাব দেখতে পাচ্ছিল নবু। তা সে যাই হোক, নবু বেশ বুক ফুলিয়ে মাথা উঁচু করেই বসে রইল।